আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আজকে কিভাবে আপনি একজন পারফেক্ট ট্রেডার হয়ে উঠবেন বা একজন পারফেক্ট ট্রেডার হতে কি কি বিষয় প্রয়োজন পড়ে, কি কি বই পড়তে হয়, কোন কোন বিষয়ে রিসার্চ করতে হয় এবং কোন কোন টপিকের উপরে আপনাকে এক্সপার্ট হতে হবে, সেই বিষয়গুলো আপনাকে আমি তুলে ধরবো। আমি 2 থেকে 3টে ক্লাস করব। এই ক্লাসগুলোর আন্ডারে আপনাকে কি কি বই লাগবে সেই বইগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, খুঁজে বের করে। আমি কিছু ইউটিউব কন্টেন্টের কথা বলবো। এই টপিকগুলো আপনারা ইউটিউব থেকে খুঁজে সেগুলোকে আপনারা ভালো করে রিসার্চ করে নেবেন এবং ভালো করে সেই লেকচারগুলো আপনারা আয়ত্ত করে নেবেন। এবং ছোটখাটো কিছু বিষয় বলবো, এই বিষয়গুলো আপনারা খুবই ভালো করে শিখে নেবেন। আমি 2 বছর আগে যখন নাকি শুরু করি তখন আমি এই সমস্যায় পড়েছিলাম। তখন একটা রোড ম্যাপ আমাকে তৈরি করতে 3 মাস সময় লাগছে, কারণ আমি প্রথমে জানতাম না, আমাকে বলার কেউ ছিল না এবং ইউটিউবেও আমি তেমন একটা ব্যাকআপ পাইতাম না। তো যার কারণে আমার 3 মাস সময় লাগছে। 3 মাস পরে যে আমি মনে করি বই 2টা সংগ্রহ করি, তারপরে সেগুলাকে আমি রিসার্চ করি এবং 1 বছর লাগে আমাকে টোটাল সবকিছু ভালো করে জানতে। তো আপনার সেমন একটা সময় লাগবে না, 6 থেকে 7 মাসের মধ্যে আপনি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং এই 5 থেকে 6 মাস বা 7 মাস আপনি ট্রেডিংও করতে পারবেন ছোটখাটো বিষয়ে। মনে করেন যে $10, $20 বা $30 বা $50 আপনি অ্যামাউন্ট রিচার্জ করে সেই অ্যামাউন্টটা আপনি প্র্যাকটিস হিসাবে চালিয়ে যেতে পারবেন। তো শুরু করা যাক আজকের বিষয়টা। তো আপনি যখন ট্রেডার হবেন, ট্রেডার বিষয়টা কি? ট্রেডার মানে ব্যবসা করা বা মানি বা টাকা নিয়ে ব্যবসা করা। এর পিছনেও আরেকটি অর্থ আছে, সাইকোলজিক্যাল ব্যবসা, মস্তিষ্কের ব্যবসা। কারণ এখানে ট্রেডিং এ আপনি যখন নাকি ক্রিপ্টোতে ট্রেডিং করবেন অথবা ফরেক্স ট্রেডিং করবেন অথবা শেয়ারের বাজারে বিনিয়োগ করবেন, তখন আপনার মাথায় সাইকোলজিক্যালি একটা দূরদৃষ্টি থাকতে হবে যে আপনি আসলে কত দূর চিন্তা করতে পারেন, কতটা অ্যানালাইসিস করতে পারেন। সেই জন্য এই বিষয়টাকে বলা হয় সাইকোলজিক্যাল। আর পুরোটা বিষয়ই মনে করেন যে কারেন্সি নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে বা টাকা নিয়ে ব্যবসা করতে হবে। তো এই কারেন্সি জিনিসটা কি, কিভাবে এই কারেন্সির ব্যবসা তৈরি হলো এবং কিভাবে আপনি এই বিষয়টাতে আয়ত্ত করবেন সেই জিনিসটা আমি একে তুলে ধরি। প্রাচীন কালের কথা মনে করুন, যে প্রাচীন কালে তখন একটা বিষয় হতো যে আমার কাছে চাউল আছে এবং আমার পাশের বাসায় মাছ আছে, আমার কাছে মাছ নেই খাওয়ার জন্য বা ওনার কাছে চাউল নাই। তখন ওনারা কি করতেন যে আমি ওনাকে চাউল দিলাম, উনি আমাকে মাছ দিলেন, বিনিময় প্রথা। তখন এই বিনিময় প্রথা ছিল, কিন্তু তখন একটা জিনিস সমস্যা হতো, প্রত্যেকটা জিনিসের সঠিক মান বা মূল্যটা নির্ধারণ করা যেত না। যার কারণে অনেক সময় ঝগড়াঝাড়ি বা নানান ধরনের সমস্যা তৈরি হতো। তো এর কারণে এলাকার মোড়ল বা তখনকার যে রাজারা বাদশা ছিলেন, তারা একটা সিস্টেম করলেন যে আমার তোমাদের সকল স্বর্ণ বা গোল্ড বা সোনা আমাকে দাও, আমি সেগুলো দিয়ে ছোট আকারের কয়েন তৈরি করে দিব এবং এই কয়েনের একটা মূল্য থাকবে। এই কয়েনের মাধ্যমে তোমরা এই বিনিময় করবে বা আদান প্রদান করবে। এই তখন থেকে শুরু হলো এটার একটা ব্যবসা বা এটার কাজ, কয়েনের বা টাকার বা কারেন্সি। তখন আমরা যখন বাজারে যেতাম তখন আরেকটা সমস্যা তৈরি হতো যে আমার এই জিনিসটার দাম কম কিন্তু কয়েনটা বা কয়েনের মূল্যটা বেশি। তখন আদান প্রদানে একটা ছোটখাটো সমস্যা হতো। 2 নম্বর বিষয়টা হলো যে এই কয়েন বা এই যে স্বর্ণ মুদ্রা, এটা নিয়ে অনেক দূরে বা মানে লং জার্নিতে যাওয়াটা খুবই টাফ ছিল, কারণ নানান ধরনের বিপদ আপদের সংঘাত হতো। এইসব কারণে, এই ধরনের প্রবলেমের কারণে এই স্বর্ণ মুদ্রাটা একটা মানে খুবই বিপজ্জনক বিষয় হয়ে উঠছিল। তখন যে রাজা বাদশারা ছিলেন তখন তারা সবাই আবারও মনোযোগী করলেন যে আসো এখানে, বা সবাই সবার স্বর্ণ কয়েন গুলো আমাদের এখানে জমা দাও, এর বিনিময়ে আমি তোমাদেরকে নোট দেব। এই নোটের মনে করেন যে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, এগুলা বিভিন্ন রকমের নোট তৈরি হলো এবং এগুলা দিয়ে আমরা ব্যবসা তৈরি করলাম বা আমরা বিনিময় পদ্ধতিটা স্টার্ট করলাম। তো যখন নাকি নোট তৈরি হলো, এই পুরোটা বিষয় কিন্তু একজনের আন্ডারে চলে গেল। কারণ কি, এখানে যে সম্পূর্ণ স্বর্ণ মুদ্রাটা
সব বা স্বর্ণের যে ভান্ডারটা, এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, এবং একটা গভর্নমেন্ট সেই পরিমাণ তো এই মুদ্রাই ছাপাইতে পারবে যে পরিমাণ গোল্ড রিজার্ভ তার কাছে আছে, বা যে পরিমাণ সম্পদের রিজার্ভ তার কাছে বা ওই ব্যাংকের কাছে আছে। এবং প্রত্যেকটা দেশের যে কারেন্সি, এই কারেন্সি গুলা করে তত্ত্বাবধান করে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। যেমন ধরেন বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক, সেটাকে বলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, বা ইউরোপিয়ান ব্যাংক বা আমেরিকার ব্যাংক রিজার্ভ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক। তো এরকমই প্রত্যেকটা দেশের কারেন্সিকে রিজার্ভ করে সেই দেশের সরকার বা সরকারি ব্যাংক। এইখানে সবচেয়ে বড় বিষয় সমস্যাটা হলো, সরকার চাইলেই আপনার টাকাটাকে তারা অধিগ্রহণ করতে পারে, বা সেই টাকাটা বাড়াইতে পারে, কমাইতে পারে, আরো ছাপাইতে পারে, বা আপনার এই টাকাটার মূল্য আপনার সরকারের আন্ডারে থাকবে। ঠিক আছে, এটা হলো একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, আপনি যে কোনো মুহূর্তে আপনার টাকা ব্যাংক থেকে উঠাইতে পারতেছেন না। অনেক দেশে এই ধরনের সমস্যা হইতেছে। এই কিছুদিন ধরে বাংলাদেশে এই সমস্যাটা হইতেছে। বিভিন্ন ব্যাংকে আপনি 10 লাখ টাকার একটা চেক নিয়ে গেছেন, কিন্তু ব্যাংক আপনাকে যে টাকাটা দিতেছে না, একদিন ওয়েট করে দিতেছে, 2 দিন ওয়েট করে দিতেছে। সরকারি ব্যাংকে যখন নাকি আপনি যাবেন, সেটা আপনাকে আগে থাকতে জানায় রাখতে হবে। তার মানে আপনার টাকা আপনি ব্যাংকে রাখতেছেন, কিন্তু সেটার মালিক বা সম্পূর্ণভাবে সেটার যে নিয়ন্ত্রণটা আপনার হাতে দিয়ে নাই। এখানে একটা সমস্যা। তো এর কারণেই আস্তে আস্তে আসলো ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি কোনটা? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, রকেট। কিন্তু ওই যে সরকারের আন্ডারের যে বিষয়টা, সেটা কিন্তু রয়ে গেছে। তো এই কারেন্সির ব্যবসাকে বলে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং, এই ফরেক্স ট্রেডিংটা কিভাবে? আপনি আমি সকলেই একবার বা দুবার এই ফরেক্স ট্রেডিং করেছি। কিভাবে করেছি? ধরুন, এই আমার এক আত্মীয় বা আপনার এক আত্মীয় ইন্ডিয়াতে আছে, সেই আত্মীয়ের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান, আমাদেরকে সেই অনুষ্ঠানে যেতে হবে। এখন বাংলাদেশে আমরা আছি, ইন্ডিয়াতে গেলে তো বাংলাদেশি টাকা তো চলবে না, আমাদের তো টাকা কনভার্ট করে রুপিতে নিয়ে করে সে ইন্ডিয়াতে যেতে হবে। তো আমরা যখন একটা টাকা কনভার্ট করতে গেলাম, আমরা কোনো দোকানে গেলাম বা ব্যাংকে গেলাম। ধরুন যে আমরা একটা ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের যে কর্মকর্তা, ক্যাশ অফিসার, তিনি আমাদেরকে জানালেন যে আপনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন বাংলাদেশের 1100 টাকায়, 1100 টাকায় ইন্ডিয়ার 1000 টাকা পাবেন। আপনি সেই টাকা দিলেন, 1100 টাকা দিলেন, মানে 1100 টাকা দিলেন, ব্যাংক আপনাকে দিল ইন্ডিয়ান রুপিতে 1000 টাকা। তো যখন নাকি আপনি ইন্ডিয়া গেলেন, আপনি ইন্ডিয়াতে আপনার টাকাটা খরচ হলো না, আপনি আবার বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে আসার পর আপনি চিন্তা করলেন যে আমি এখন ওই রুপিটা বাংলাদেশি টাকায় রূপান্তর করে ফেলি, এখন তার আমার ইন্ডিয়ান টাকার প্রয়োজন পড়বে না। তখন আপনি আবার ওই ব্যাংকে গেলেন, যখন আপনি ইন্ডিয়ান রুপি 1000 টাকার নোটটা দিলেন, আপনি আগের বার 1100 টাকায় কিনেছিলেন, কিন্তু ব্যাংক আপনাকে এখন 1200 টাকা ফেরত দিল। আপনি তো খুশি হয়ে গেলেন, হ্যাঁ এটা কি হলো, 100 টাকা এখানে আমার ইনকাম হয়ে গেল। আসলে বিষয়টা তা না, আপনার 100 টাকা লাভ হয়েছে ঠিকই, কিন্তু এখানে এই যে কারেন্সির মান, হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো একটা কারেন্সির মান আগে পিছিয়ে হয়েছে, বা বৃদ্ধি পাইছে বা কমছে, যার কারণে আপনার এখানে লাভ হয়েছে। এটাই হলো কারেন্সি ব্যবসা, যে আপনি এক দেশের টাকা আরেক দেশের মুদ্রায় যখন নাকি রূপান্তর করবেন, বা অনেকে রিজার্ভ করে রাখে, যখন দাম বাড়ে তখন বিক্রি করে, দাম যখন কমে তখন মনে করেন যে কালেকশন করে জমা করে রাখতেছে। এটাই হলো কারেন্সির ব্যবসা। আর প্রতিটা ব্যাংক যখন ই করে, ফার্স্টে ধরেন যে ব্যাংক, তারপরে কারেন্সি, তারপরে গোল্ড স্ট্যান্ডার্ড, তারপরে হলো ফিট মানি। একটা ব্যাংক যখন অতিরিক্ত মুদ্রা বা এই নোট ছাপায়, তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, আর পণ্য দ্রব্যের মান বা পণ্য দ্রব্যের যে মূল্য সেটা বৃদ্ধি পায়। তো এখানে সবকিছুই ব্যাংকের আন্ডারে থাকে। 2008 সালের দিকে সাতোশি নাকামোটো নামক এক ব্যক্তি সম্ভবত কোনো একটা কারণে, বা এই যে গভর্নমেন্ট বা ব্যাংকের আন্ডারে যে বিষয়টা, এইটা থেকে মুক্তি পাওয়ার কারণেই একটা পন্থা আবিষ্কার করে বিটকয়েন, যেটা হলো ক্রিপ্টোকারেন্সি। এখন বর্তমানে প্রায় 13,000-এর উপরের বিটকয়েন রয়েছে। কিন্তু এই যে সব থেকে বেশি ইউজফুল হয় 10 থেকে 15টা বা 20টা।
এই বিটকয়েন বিষয়টা কি বা ক্রিপ্টোকারেন্সি বিষয়টা কি? এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা হলো ব্লকচেন হিসাবে আকারে আসে। এই যে ব্লকচেন যে বিষয়টা, এই ব্লকচেনটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ব্লকচেন কি, কেমন বা কিভাবে কাজ করে এই বিষয়টা টপিকটা আপনার লেকচারটা ভালো করে আয়ত্ত করে নেবেন। যে এরকম প্রত্যেকটা বিষয়ের টপিক গুলো আসবে আমি আপনাদেরকে বলে দিব যা যা আপনাদের জানতে হয়। তো আগের টপিকে আসে, এই ক্রিপ্টোকারেন্সি হলো মানে ক্রিপ্টো মানে গোপন আর কারেন্সি মানে মুদ্রা। তো বিষয়টা হলো গোপন মুদ্রা। তো এই মুদ্রাটা কোনো ব্যাংক বা কোনো সরকারের আন্ডারে নয় নাই, এবং এই টাকাটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। একা কোনো ব্যক্তি বা একা কোনো দেশ কন্ট্রোল করতে পারে না। এটা সম্পূর্ণভাবে সরকার বা গভর্নমেন্টাল সিস্টেমের বাইরে। যার ফলে আপনি ধরুন যে বর্তমানে যে ফ্রিল্যান্সারদের যে উদ্যোগটা আছে বাংলাদেশে, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার বর্তমানে এই ক্রিপ্টোতে পেমেন্ট নেয়, বা বিদেশের অনেক ফ্রিল্যান্সাররা বর্তমানে এই দেখা যাচ্ছে যে এই ক্রিপ্টোতে পেমেন্ট নিতেছে। এবং অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে যারা তাদের কম এই যে পেমেন্ট সিস্টেম এই ক্রিপ্টোতে আপডেট করে নিতেছে। এবং পৃথিবীতে 103টার বেশি দেশ বর্তমানে এই ক্রিপ্টোকে বৈধ হিসাবে বা তাদের দেশে এটাকে চালু করে দিয়েছে যে আপনারা এটাকে ব্যবসা করতে পারেন বা এটাতে লেনদেন করতে পারেন। এই কিছুদিন আগে আমাদের পাশের দেশ ইন্ডিয়াও এই বিষয়টা চালু করে দিয়েছে, এবং খুবই দ্রুত আশা করা যায় বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আমার যতদূর সম্ভব উনি যদি দূরদৃষ্টি সম্পূর্ণ লোক হন, এই বছরের মধ্যেই এই বিষয়টা চালু করে দিবেন আমাদের দেশে। তো যাই হোক, যে জিনিসটা বললাম ক্রিপ্টো, তাহলে বুঝতে পারছেন যে ক্রিপ্টোকারেন্সি বিষয় হলো সরকার বা আপনাদের ঈদের মানে কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের আন্ডারে নয়, ঠিক আছে? যার কারণে এটার ব্যবসাটা সবথেকে লাভজনক। যে আপনাকে কেউ আটকাইতে পারবে না, বা কোনো বিষয় বা কোনো ব্যাংক বা কোনো ধরনের পদ্ধতি আপনাকে আটকাইতে পারবে না। ব্যাংক নিয়ে অনেক ধরনের সংশয় থাকে। ব্যাংকে আপনি টাকা রাখলে নানান ধরনের সমস্যা ফেস করতে হয়, টাকা আপ ডাউন করে, বা ব্যাংক নানান সময় দেউলিয়া বা নানান ধরনের প্রবলেম তৈরি করে, ঠিক আছে? এখন আশা করি এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝাইতে পারছি। কারেন্সি জিনিসটা বুঝে গেলে ক্রিপ্টো জিনিসটা বুঝে যাবেন। মানে সরকারের আন্ডারের একটা বিষয় আর সরকারের বাহিরের একটা বিষয়। এখন বিষয়টা হলো আপনি এই ক্রিপ্টোকারেন্সি কিভাবে শুরু করবেন। প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি কোথা থেকে শুরু করবেন? এটা করার জন্য আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে? সর্বপ্রথমে বলি, আপনার একটা মোবাইল থাকলে আপনি এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা শিখতে পারবেন, এবং বাসায় বসে বসে আপনি এই ক্রিপ্টোকারেন্সি করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। বাসায় বসে বসে এই মোবাইলটা দিয়ে আপনি শিখতে পারবেন, ও বাসায় বসেই আপনি সম্পূর্ণভাবে এই টাকাটা উইথড্র করতে পারবেন। এই ক্রিপ্টোকারেন্সি করার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন হবে, সর্বপ্রথম প্রয়োজন হবে একটি মোবাইলের। 2 নম্বরে প্রয়োজন হবে একটি এক্সচেঞ্জার অ্যাপ, যেমন ধরেন বাইন্যান্স আছে, কয়েন আছে, এছাড়া ওকেএক্স আছে, এরকম অনেক, বিটপেট আছে, এরকম অনেকগুলো এক্সচেঞ্জার আছে যে এক্সচেঞ্জারে আপনারা এই কারেন্সি বা ট্রেডিং গুলো করতে পারবেন। 3 নম্বর বিষয়টা হলো আপনার কি পরিমাণ অর্থ লাগবে। কি পরিমাণ অর্থ লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আসলে কতটুকু জানেন বা কত কি পরিমাণ রিস্ক নিতে চান। না জেনে না শিখে তো আপনি রিস্ক নিয়ে নেওয়াটা ঠিক হবে না। আপনি ফার্স্টের 3 মাস আপনি জাস্ট বেসিক পিরিয়ড রাখবেন যে আপনি নর্মালি শিখবেন। ফার্স্টের 3 মাসের পরে আপনি আপনার অ্যামাউন্টটা বাড়াতে পারেন, বা আপনার একটু ধৈর্য ধরে সম্পূর্ণ বিষয়টা শিখে তারপর আপনি এখানে আসতে পারেন। তো এখন বিষয় হলো কোন ওয়ালেট ব্যবহার করবেন, যেটা আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দিব। কত টাকা দিয়ে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন, এই সম্পূর্ণ জিনিসটা আমি আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে একটা জিনিস হলো আপনার যে বইগুলো আপনাকে পড়তে হবে, সেই বইগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। আমি প্রায় 10 থেকে 11টা বইয়ের নাম কালেক্ট করেছিলাম, যার কারণে আমি 3টা বই কমপ্লিট করেছি। 2টা বই খুবই ভালো করে আমি কমপ্লিট করছি, একটা বই জাস্ট নর্মাল আমি পড়েছিলাম জাস্ট জানার জন্য। আরেকটা বই আমি পড়েছিলাম সেটা ক্রিপ্টোকারেন্সির আন্ডারেও বা ট্রেডিং এর আন্ডারেও বলতে পারেন, বাহিরেও বলতে পারেন। এটা হলো ওয়ারেন বাফেটের জীবনী এবং ওনার মানে ওনাকে নিয়ে লেখা যে করে যা কিছু আছে সেই বিষয়গুলা। তো এটা আপনি ট্রেডিং এর আন্ডারেও বলতে পারেন, বাহিরেও বলতে পারেন। তো এখানে আমি আরো 2টা ভিডিও তাহলে করতে হবে, সেটা হলো গিয়ে এই বইগুলা নিয়ে একটা টপিক, এবং কিভাবে শুরু করবেন আর কোন কোন বিষয়গুলা বা টপিক গুলো আপনারা ইউটিউব থেকে শিখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। যদি ভালো লাগে
এবং আপনাদের এই ট্রেডিং এর ক্লাসগুলো যদি আপনার মনে হয় যে আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার যা যেটা খুশি আপনি করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে, কিন্তু একটা লাইক অন্তত দিয়ে আমার উৎসাহ দিবেন, যাতে আমার ভেতর থেকে একটা উৎসাহ তৈরি হয় যে আমি আসলে ভালো কিছু করতেছি বা আপনাদের ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।